বর্তমানে আমরা অনেকেই হয়তো জানি না যে আজ ভারত শুধুমাত্র উপমহাদেশেরই একটি শক্তিশালী রাষ্ট্র নয়, বরং তার সামরিক ছায়া আজ ভারত মহাসাগর পেরিয়ে পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও পৌঁছে গেছে। বিশ্বের প্রভাবশালী দেশগুলি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া বিশ্বের নানা প্রান্তে সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং ভারতও ধীরে ধীরে এই কৌশলকেই অবলম্বন করছে, যদিও অনেকটাই নীরবে। এর পেছনে রয়েছে কৌশলগত চিন্তা, নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রতিপত্তি অর্জনের প্রয়াস। ভারত গোপনে সারা বিশ্বে তার সামরিক ঘাঁটির এমন একটি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে যাতে আজ যদি কোনো শত্রু আরব সাগরে লুকিয়ে থাকে তাহলে ভারত তাকে মরিশাস থেকে ঘিরে ফেলতে পারে। যদি আফগানিস্তান থেকে কোনো বিপদের হুমকি আসে তাহলে তাজিকিস্তান থেকে তা মোকাবিলা করা যেতে পারে, এবং যদি পাকিস্তান লাইন অফ কন্ট্রোল থেকে কাশ্মীর আক্রমণ করার প্রস্তুতি নেয় তাহলে ভারতীয় সেনাবাহিনী আফগানিস্তানের ডুরান্ট লাইন থেকে সেটাকে শেষ করে দিতে পারে। আজ বিশ্বের শীর্ষ 5টি সামরিক শক্তির তালিকায় ভারতীয় সেনাবাহিনীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের মেড ইন ইন্ডিয়া প্ল্যাটফর্মে তৈরি দেশীয় অস্ত্রের সম্ভার বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের সামরিক শক্তি শুধু প্রতিরক্ষামূলক আদর্শই নয়, বরং একটি স্ট্র্যাটেজিক অফেন্সিভ পলিসি বা কৌশলগত আক্রমণাত্মক নীতিকে অনুসরণ করছে। আজ ভারত বিশ্বের এমন কিছু সিক্রেট এবং স্ট্র্যাটেজিক লোকেশনে তার সামরিক ঘাঁটি তৈরি করেছে যা ভারতের শত্রুদের কাছে প্রায় অজানা। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনো দেশ ভারতকে তাদের মাটিতে কেন সামরিক ঘাঁটি তৈরি করতে দেবে? বিদেশের মাটিতে ভারতের ঠিক কতগুলি সামরিক ঘাঁটি রয়েছে যাদের নাম শুনলেই শত্রু দেশগুলির মধ্যে এক তাৎক্ষণিক আতঙ্কের সৃষ্টি হয়? নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব ওভারসিজ মিলিটারি বেসেস অফ ইন্ডিয়া বা বিদেশের মাটিতে ভারতের সামরিক ঘাঁটি সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক এই বৈদেশিক সামরিক ঘাঁটি ঠিক কাকে বলে। বৈদেশিক সামরিক ঘাঁটি বা ওভারসিজ মিলিটারি বেস একটি দেশের সামরিক পরিচয় যা অন্য দেশের মাটিতে এস্টাবলিশ করা হয় এবং এই স্থানটি সেই দেশের সামরিক কর্মী এবং অস্ত্র দ্বারা সুরক্ষিত থাকে। এখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে মিসাইল ডিফেন্স সিস্টেম, নেভি ফ্লিট, ড্রোন এবং রাডার সিস্টেমকে অ্যাক্টিভলি ডিপ্লয় রাখা হয় যাতে বহিরাগত আগ্রাসন বা যুদ্ধের সংকটে সেই দেশকে সাময়িকভাবে শক্তিশালী করে তোলে। একটি সামরিক ঘাঁটির আসল শক্তি তার ঘোষণার মধ্যে নয়, বরং তার উপস্থিতির মধ্যেই নিহিত থাকে। কারণ যখন একটি দেশের মিলিটারি বেস অন্য দেশে থাকে তখন সেই দেশটি শুধুমাত্র তার জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করে না, বরং সেই অঞ্চলে জিওপলিটিক্যালি দেশটির একটি কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পায়। যেমন সীমান্তের বাইরে মিলিটারি পাওয়ার এবং ইনফ্লুয়েন্সকে প্রজেক্ট করা, দেশটির সামরিক সক্ষমতা এবং সংকল্পের মাধ্যমে সম্ভাব্য প্রতিপক্ষকে নিরস্ত্র করা, অঞ্চলটিতে একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করা। তাছাড়া মিলিটারি অপারেশনের সময় এই সামরিক ঘাঁটিগুলিকে একটি লজিস্টিক হাবে রূপান্তরিত করা হয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা প্রদান করা এবং ফাইনালি অঞ্চলটির গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক রুট এবং সামুদ্রিক সম্পদকে কাজে লাগানোর জন্য এই বৈদেশিক সামরিক ঘাঁটিগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত চীন, আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলি সারা বিশ্বে এই ধরনের মিলিটারি বেসেস তৈরি করে একটি স্ট্র্যাটেজিক গেম খেলে চলেছে, কিন্তু এখন ভারতও পিছিয়ে নেই। গত কয়েক বছর ধরে শুধুমাত্র দেশের সীমান্তে সামরিক শক্তি মোতায়েন করার পরিবর্তে ভারত বিশ্বের বিভিন্ন প্রান্তে তার সামরিক ঘাঁটি তৈরি করে তার ক্রমবর্ধমান সামরিক শক্তিকে প্রদর্শন করছে। গত কয়েক বছর ধরে ভারত তার কূটনীতির ভিত্তিতে বিশ্বের অনেক দেশে সামরিক শক্তি ছড়িয়ে দিয়েছে, কিন্তু কোনো দেশের পক্ষে তার ভূখণ্ডের বাইরে অন্য কোনো দেশের জমিতে সামরিক ঘাঁটি তৈরির অনুমতি পাওয়া খুবই কঠিন। কোনো দেশ তখনই তার ভূখণ্ডে সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেবে যখন সেখানে তার একটি স্বার্থ জড়িয়ে থাকবে, তা সে আর্থিক সহায়তা প্রদানই হোক বা যুদ্ধ সংকটে সামরিক সরঞ্জাম ব্যবহার করার জন্যই হোক, অথবা নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশটিকে কূটনীতিকগতভাবে সমর্থন করাই হোক। এখন হতে পারে সুপার পাওয়ার আমেরিকা চাপ প্রয়োগের মাধ্যমে বেশ কিছু দেশে তার মিলিটারি ঘাঁটি তৈরি করেছে এবং অন্যদিকে চীন দরিদ্র দেশগুলিকে ঋণ দেওয়ার নামে তাদের ভূখণ্ডকে সামরিকীকরণ করেছে। কিন্তু ভারত কখনোই এমন নিকৃষ্ট বিদেশ নীতির পক্ষপাতী ছিল না, বরং একটি স্ট্রং ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপের উপর ভিত্তি করে ভারত সারা বিশ্বে তার মিলিটারি নেটওয়ার্ককে বিস্তার করেছে। তাহলে আসুন জেনে নেই ভারতের সেই গোপন বৈদেশিক সামরিক ঘাঁটিগুলি সম্পর্কে, যেগুলির কারণে ভারতের শক্তির প্রতিধ্বনি 7 সমুদ্রের ওপারেও শোনা যায়। ফারখোর বিমান ঘাঁটিটি আলোচনায় আসে 1990-এর দশকে, যখন পাকিস্তান, আফগানিস্তান এবং তালিবানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল, এবং তখন ভারত এমন একটি স্ট্র্যাটেজিক মিলিটারি পয়েন্টের সন্ধানে ছিল যেখান থেকে ভারত আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখতে পারে এবং প্রয়োজনে সেখান থেকে পদক্ষেপও নিতে পারে।
ফারখোর বিমান ঘাঁটি তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফারখোর শহরের কাছে অবস্থিত ভারতের একটি মিলিটারি এয়ারবেস। ফারখোর হল ভারতীয় ভূখণ্ডের বাইরে ভারতের প্রথম কৌশলগত বৈদেশিক সামরিক ঘাঁটি। 1996 সালে ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তাজিকিস্তানের সাথে আলোচনা শুরু করে, যাতে তদানীন্তন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জোটকে একটি হাই অ্যালটিটিউড মিলিটারি সাপ্লাই, হেলিকপ্টার পরিষেবা এবং গোয়েন্দা তথ্য প্রদানের মাধ্যমে ফারখোর বিমান ঘাঁটি ব্যবহার করতে পারে। সেই সময় ভারত ফারখোর অঞ্চলে একটি ছোট্ট সামরিক হসপিটাল পরিচালনা করত। ফারখোরের এই হসপিটালটি তালিবানদের সাথে যুদ্ধে আফগান নর্দার্ন অ্যালায়েন্সের আহত সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো, কিন্তু সেই সময় 1980 সাল থেকে ব্যবহার না হওয়ার কারণে এই এয়ারবেসটি পরিত্যক্ত এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। 2002 সালে ভারত সরকার রাশিয়ার সহায়তা ফারখোর সামরিক ঘাঁটির পুনরুদ্ধারের কাজ শুরু করে এবং $10 বিলিয়ন ব্যয়ে ভারতের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি বর্ডার রোড অর্গানাইজেশন 2005 সালে এই সামরিক ঘাঁটিটি তৈরি করে। বর্তমানে সেখানে ভারতীয় বিমান বাহিনীর MiG-29 বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান এবং চীন সীমান্তের কাছাকাছি অবস্থিত ফারখোর ঘাঁটির অবস্থানের কারণে এর কৌশলগত গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে আগামীকাল যদি চীন গালওয়ান ভ্যালিতে অনুপ্রবেশের চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনা ফারখোর ঘাঁটি থেকে সহজেই চীনের সিনজিয়ান প্রভিন্স এবং তিব্বত উপত্যকায় অপারেশন চালিয়ে একটি উপযুক্ত জবাব দিতে পারে। গিসার বিমান ঘাঁটি নামে পরিচিত আইনি মিলিটারি বেসটি তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম ওভারসিজ মিলিটারি বেস। কোল্ড ওয়ারের সময় এই মিলিটারি বেসটি সোভিয়েত ইউনিয়নের একটি প্রধান সামরিক ঘাঁটি হিসেবে কাজ করত। সম্ভবত সেই সময় সেন্ট্রাল এশিয়ার মিলিটারি ডিস্ট্রিক্ট নামে পরিচিত ছিল এই আইনি এয়ারবেস। তবে আফগানিস্তান থেকে সোভিয়েত আর্মি প্রত্যাহারের পর এই এয়ারবেসের অবকাঠামো উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটে। 2002 থেকে 2010 সালের মধ্যে ভারত এই বিমান ঘাঁটি সংস্কারের জন্য প্রায় $70 মিলিয়ন ব্যয় করে এর রানওয়েটিকে 3200 মিটার পর্যন্ত সম্প্রসারিত করে এবং অত্যাধুনিক নেভিগেশনাল এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে স্থাপন করা হয়। এই বিমান ঘাঁটি ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক সামরিক ঘাঁটিগুলির মধ্যে একটি বলে মনে করা হয়, কারণ সেন্ট্রাল এশিয়ার করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তান শাসিত কাশ্মীর এবং যে কোনো পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী এই তাজিক বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের পেশোয়ার শহরকে সহজেই টার্গেট করতে পারে, যা পাকিস্তানের কাছে একটি আতঙ্কের বিষয়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর সীমিত সংখ্যায় সুখোই 30 MKI যুদ্ধবিমান সহ বেশ কিছু Mi-17 অ্যাটাক হেলিকপ্টার এবং C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এখানে মোতায়েনের মাধ্যমে এই বিমান ঘাঁটির নিরাপত্তাকে নিশ্চিত করেছে এবং এই বিমান ঘাঁটিকে বিশেষভাবে হাই অ্যালটিটিউড এয়ার অপারেশনের জন্য একটি ফুল স্কেল হেডকোয়ার্টারে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনের কনটেক্সটে ওমানের দুকাম পোর্টটি ভারতবর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যা আরব সাগরের উপকূলে অবস্থিত। যদিও এই দুকাম বন্দরটি তাজিকিস্তানের ফারখোর এবং আইনি এয়ারবেসের মতো ভারতের পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি নয়, তবুও ভারত মহাসাগরে ভারতের ক্রমবর্ধমান নাভাল প্রেজেন্স এবং এয়ার স্পেস ডমিনেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ লোকেশন। ভারত ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এই বন্দরটি ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য একটি মেরিটাইম স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হিসেবে কাজ করে, যা ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির লজিস্টিক সহায়তা এবং রক্ষণাবেক্ষণের সুবিধা প্রদান করে থাকে। এই বন্দরের সবচেয়ে দীর্ঘস্থায়ী তাৎপর্য এটাই যে আরব সাগর এবং পার্সিয়ান গালফের মধ্যে অবস্থিত হওয়ায় ইরানের হরমুজ স্ট্রেটের আশেপাশে কোনো সংকট দেখা দিলে ভারতীয় নৌবাহিনী তাৎক্ষণিকভাবে নৌ অভিযান ত্বরান্বিত করতে সক্ষম হবে। ভারত এবং ওমানের মধ্যে একটি শক্তিশালী মিলিটারি পার্টনারশিপ রয়েছে এবং দুকাম পোর্ট এরিয়াটি সময় সময় ভারত এবং ওমানের মধ্যে যৌথ সামরিক অভিযান এবং মহড়াকে পরিচালনা করে থাকে। তাছাড়া এডেন উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে অ্যান্টি পাইরেসি অপারেশনের জন্য এই বন্দরটির স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে যথেষ্ট এবং এই বন্দরটি এই অঞ্চলে মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ প্রদানেও ভারতের প্রচেষ্টার ভিত্তি হিসেবে কাজ করে। ওমানের দুকাম বন্দর ছাড়াও রাস আল হাদ এবং মাস্কেট বন্দর ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সামুদ্রিক নজরদারি এবং নৌ পরিচালনামূলক কার্যকলাপের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অ্যারাবিয়ান সি এবং পার্সিয়ান গালফ রিজিয়নে ভারতের লিসেনিং পোস্ট হল রাস আল হাদ। রাস আল হাদের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান ভারতকে পাকিস্তান এবং আরব সাগরের অন্যান্য অংশ থেকে আগত মেরিন ট্রাফিক কমিউনিকেশনকে মনিটর করতে এবং ভ্যালুয়েবল ইন্টেলিজেন্ট ইনফরমেশন সংগ্রহ করতে সাহায্য করে।
ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যার নাম সেচেলসের অ্যাজামসন্স আইল্যান্ড। এটি পর্যটনের জন্য বিখ্যাত হলেও আজ এই দ্বীপটি হয়ে উঠেছে আন্তর্জাতিক সামরিক রাজনীতির এক গোপন মঞ্চ, যা নীরবে বদলে দিচ্ছে গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতির ছক। যেখানে ভারত গড়ে তুলেছে তার একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মিলিটারি আউটপোস্ট। কিন্তু কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ, কেনই বা এই ঘাঁটি ভারতের সামুদ্রিক নিরাপত্তার চাবিকাঠি হয়ে উঠেছে? প্রথমত সেচেলসের অবস্থান। এই দ্বীপটি এমন একটি স্ট্র্যাটেজিক চেক পয়েন্টে অবস্থিত যা হাজার হাজার পণ্যবাহী জাহাজ এবং সামরিক গতিবিধির এক অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ। এখানে উপস্থিতি মানে সমুদ্রের ওপর সার্ভেইল্যান্স, পাইরেসি, ইল্লিগাল মেরিন ট্রাফিকিং এবং সাবমেরিনের সিক্রেট মুভমেন্টকে নজরে রাখা। আর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারতের কোস্টাল রাডার চেইন, নাভাল ডিট্যাচমেন্ট এবং লোকাল ট্রেনিং সেন্টার। এখানে উপস্থিতি ভারতের সামুদ্রিক নজরদারি এবং প্রতিরোধ ক্ষমতাকেও অনেক গুণে বাড়িয়ে দেয়। চীন ইতিমধ্যে স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল এরিয়াতে গোয়াধর, হাম্বানটোটা, চিটাগাং সহ একাধিক ঘাঁটি বানিয়েছে। এর জবাবে ভারত গড়ে তুলেছে ডায়মন্ড অফ ডিফেন্স বা নিজস্ব কৌশলগত বলয়, যার একটি গুরুত্বপূর্ণ কোণা হলো সেচেলসের অ্যাজামসন আইল্যান্ড। এই ঘাঁটি দিয়ে ভারত মোজাম্বিক চ্যানেল থেকে মালাক্কা স্ট্রেট পর্যন্ত নিজের সামুদ্রিক প্রভাব বাড়াতে পারে এবং চীনের মেরিন ডিফেন্সকে প্রতিহত করতেও সক্ষম হবে। ভারত এবং সেচেলস সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির অধীনে ভারত এখানে একটি উপকূলীয় রাডার স্টেশন স্থাপন করেছে, যা সমগ্র ভারত মহাসাগর অঞ্চলে বিশেষ করে চীনা নৌবাহিনীর গতিবিধির ওপর রিমোট সার্ভেলেন্স এবং সামুদ্রিক ডমিনেন্স কায়েম করতে সাহায্য করে। কিন্তু ভারতের পরিকল্পনা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে সেচেলসের অ্যাজামসন্স আইল্যান্ডকে একটি ফুল ফ্লেজড অপারেশনাল মিলিটারি নাভাল বেসে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। এতে যুদ্ধবিমানের রানওয়ে, হেলিপ্যাড, অস্ত্র এবং গোলাবারুদের ডিপো এবং মিলিটারি অপারেশনের জন্য ভারতীয় নৌবাহিনীর একটি অপারেশনাল হেডকোয়ার্টার তৈরি করা হবে। এই মিলিটারি বেসটি মোবাইল মিলিটারি রেসপন্সের কেন্দ্রে পরিণত করা হবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে যদি চীন ভারত মহাসাগর অঞ্চলে আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ভারত সরাসরি এই দ্বীপ থেকে অফেন্সিভ রেসপন্স জানাতে পারে।